আমি বললাম, রাজীব, কি বলছেন এসব? মানুষজন কি বলবে? আর আমার আব্বু আম্মু কি আপনাদের বাসায় থাকতে দেবে? তখন রাজীব বলল, নিশাত, তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আমি বললাম, রাজীব, তারপরেও বিষয়টা মানুষজন জানলে কি বলবে? তখন রাজীব বলল, নিশাত, তুমি কোনো চিন্তা করো না, মানুষজন জানলে আর কি হবে? তুমি কি এখানে অন্য কিছু করবেন নাকি? তুমি আমার শালিকা, তুমি আমার বাসায় থাকতে পারো। তোমার বোন মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আর তাছাড়া ও তোমার বোনের ছোট্ট ছেলেকে লালন পালনের জন্যই তুমি আমার বাসায় থাকবে, তাতে দোষের কি? তারপর বন্ধুরা, এক পর্যায়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার রাজীবের বাসায় থাকতে চলে গেলাম, কারণ রাজীবের 1 বছর বয়সী ছোট ছেলে আছে, তাকে দেখাশোনা করার জন্য। এভাবে রাজীবের বাসায় আমার চলতে লাগল দিন। পড়ালেখা এবং রাজীবের ছোট্ট বাচ্চাটাকে সামলানোই ছিল আমার দৈনন্দিন কাজকর্ম। এভাবেই রাজীবের বাসায় কেটে গেল আমার 6 মাস। কোনো সমস্যা হলো না। বাট 6 মাস পর একদিন গভীর রাতে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কোনো শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি চেয়ে দেখি রাজীব। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আমার নাম সুমাইয়া নিশাত ঐশী। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে বলব আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প, যেখানে আমার নিজের রাজীব, দুলাভাই, আমার বড় বোনকে রেখে আমার সাথে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল এবং এই প্রেমের সম্পর্কের ফলে শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল, এবং আমার রসিক রাজীব কিভাবে তার কৌশলে আমাকে তার প্রেমের জালে আবদ্ধ করেছিল, সেই ঘটনাটাই আজকে তোমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগে, যখন আমি মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। বন্ধুরা, আমি সাধারণত গ্রামের একজন সহজ সরল মেয়ে ছিলাম। আমার বাবা ছিলেন একজন কৃষক, আমার মা ছিলেন একজন গৃহিণী। আমাদের পরিবারের কোনো ভাই ছিল না, শুধুমাত্র আমরা 2 বোনই ছিলাম। আমার বড় বোনের নাম ছিল রিমি নিশাত রিয়া। আমার বড় বোন আমার চাইতে 3 বছরের বড় ছিল। পারিবারিকভাবে আমার বোনকে ধুমধাম করে আমাদের পাশের গ্রামে এক ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়েছিল আমার বাবা মা। বন্ধুরা, আমাদের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না, যে কারণে আমার বাবা আমার বোনকে আমার বড় বোনের চাইতে ডাবল বয়সের লোকের কাছে বিয়ে দিয়েছিল, যে নাকি ইতিপূর্বে আরও একটি বিয়ে করেছিল এবং কোনো কারণে হয়তো তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। এরকম একটি লোকের কাছে আমার বাবা মা আমার বড় বোনকে বিয়ে দিয়েছিল, যা ভাবতেই আমার অবাক লাগে। বন্ধুরা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয়। সব সময় পরিবারে অভাব অনটন লেগেই থাকত, যে কারণে হয়তো সন্তানের সুখের কথা চিন্তা করে আমার বাবা মা হয়তো টাকার লোভে পড়ে এরকম একটি লোকের সাথে আমার বড় বোন রিমি নিশাত রিয়াকে বিয়ে দিয়েছি। যদিও আমার বড় বোন সেই বিয়েতে সহমত ছিল না, তারপরও পরিবারের চাপে পড়ে আমার বড় বোনকে সেই বিয়েতে রাজি হতে হয়েছিল। আসলে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, যাদের কপালে কষ্ট আছে তাদের কষ্ট কখনো মুছে যায় না। আমার বড় বোনের বিয়ের 2 বছর পর্যন্ত খুব ভালো ছিল। রাজীব আমার বড় বোনকে অনেক সুখে শান্তিতে রাখত, সবকিছুর ভরণ পোষণ দিয়ে রাখত। রাজীব আমার বোনকে কখনো কোনো কিছুর অভাব দিত না, খুব ভালোবাসত আমার বোন রিমি নিশাত রিয়াকে। আমার রাজীব আগে যা কিছু করেছে কিনা বা কোনো সমস্যা নেই, কিন্তু আমার বোনের সাথে বিয়ে হওয়ার পর সে খুব ভালো হয়ে গিয়েছে এবং তারা দুজনে একসাথে খুব সুখে শান্তিতে সংসার করছিল। বিয়ের প্রায় 2.5 বছর পর রাজীব এবং আমার বোনের সাংসারিক জীবনে একটি সুখের সংবাদ এসেছিল, আর তা হল রাজীব আর আপনার ঘর উজাড় করে খুব শীঘ্রই তাদের পরবর্তী বংশীয় লোক আসছে। আর এই খবরটা শুনে রাজীব আপা এবং আমাদের সকল আত্মীয় স্বজন অনেক খুশি হয়েছিল, কারণ আমার রাজীব ইতিপূর্বে আরেকটি বিয়ে করেছিল, কিন্তু তার ওই বইয়ের কোনো সন্তানাদি ছিল না, যে কারণে হয়তো রাজীবকে ছেড়ে তার আগের বউ চলে গিয়েছিল।
আর তাছাড়া ও রাজীব অনেক দিন ধরে নানাভাবে চেষ্টা করে যাচ্ছিল একটি সন্তানের জন্য, বার্তার আশা কোনোভাবেই পূর্ণ হচ্ছিল না। অবশেষে যখন তাদের পরিবারে এমন একটি খুশির সংবাদ এল, তারা সত্যিই খুব আনন্দিত হয়েছিল। তাদের পরিবারের সবাই খুব খুশি হয়েছিল। কি বল বন্ধুরা তোমাদেরকে? কিন্তু আমার বোনের কপালে মনে হয় এত সুখ মানে ছিল না। জন্মের পর থেকেই আমার বোন আমাদের পরিবার, আমার বাবা মায়ের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তাই হয়তো বিয়ের পরে কিছুটা সুখের দেখা আমার বোনে পেয়েছিল। বাড়িতে সুখটা আমার বোনের বেশিদিন ছিল না। এর কারণ হচ্ছে বন্ধুরা, আমার বোনের যখন বাচ্চা প্রসব হবে, তখন প্রসব যন্ত্রণা আমার বোন ছটফট করছিল। ঠিক তখনই আমরা সকলে মিলে খুব তড়িঘড়ি করে আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আমার বোনকে দেখে বলল, রোগীর অবস্থা খুবই খারাপ, খুব দ্রুত রক্ত জোগাড় করুন, এখনই অপারেশন করতে হবে। আমরা তখন সবাই কান্না করছিলাম আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যে, হে প্রভু, তুমি আমার বোনকে বাঁচিয়ে দাও। আমার বোন হয়তো পৃথিবীর কোনো সুখের ছায়া এখনো পায় নাই, পৃথিবীটাকে ভালো করে উপলব্ধি করতে পারে নাই। এভাবে আমি মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছিলাম। আর অপরদিকে বোনকে বাঁচানোর জন্য, রক্ত সংগ্রহের জন্য ব্যাকুল হয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করলাম, বাট কারো সাথে আমার বোনের রক্তের গ্রুপ ম্যাচ হচ্ছিল না। অবশেষে বন্ধুরা, বোনকে বাঁচাতে রক্ত পেয়েছিলাম ঠিকই, বাট সেটা সবকিছু শেষ হয়ে যাবার পর, যখন আমরা বোনকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে রক্ত খুঁজছিলাম, ঠিক তখন একজন ডাক্তার এসে বলল, রোগীর অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় আমরা রোগীর জন্য আর কিছু করতে পারছি না। এখন আমাদের সামনে একটিমাত্র রাস্তায় আছে, আর তা হল রোগীকে বাঁচানো। কোনোভাবেই সম্ভব বলে মনে হচ্ছে না, কিন্তু চেষ্টা করলে হয়তো বা বাচ্চাটাকে বাঁচানো যাবে। এখন আপনারাই বলুন, আমরা কি করব? রাজীব সর্বসম্মতিক্রমে উত্তর দিল, ডাক্তার সাহেব, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, তবে চেষ্টা করবেন মা সন্তান দুজনকে বাঁচানোর। কিন্তু যদি হায়াত না থাকে, তাহলে তো আর কিছু করার নেই। তবে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। টাকা পয়সা যা কিছু প্রয়োজন আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিব, কিন্তু আপনার চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। বাট কি বলব দুঃখের কথা বন্ধুরা, ডাক্তার সাহেব সমস্ত রকমের চেষ্টা করেছিল, কিন্তু আমার বোনকে আর বাঁচাতে পারল না। বাদ বেঁচে গিয়েছিল আমার বোনের সেই ছোট্ট ছেলেটি। কি বলব বন্ধুরা তোমাদেরকে, সেদিন রাজীবের কারণ এর ফলে আমার কাছে মনে হয়েছিল আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছিল। রাজীব তার ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছিল আর বলছিল, ও আমার প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন শাস্তিতে ফেলে। দয়াময় প্রভু, তুমি কিভাবে পারলে আমার এই মাসুম বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিতে? দয়াময় প্রভু, আমার বাচ্চাটি এখন কাকে মা বলে ডাকবে? কে আমার এই মাশরুম বাচ্চাটাকে এখন মায়ের পরম স্নেহ মমতা দিয়ে বধ করবে, মানুষের মতো মানুষ করবে? দয়াময় প্রভু, আমি তো কখনো আমার সন্তানকে মায়ের মতো মমতা দিতে পারব না। আমি যতই চেষ্টা করি, আমি তো আর আমার বাচ্চাকে মায়ের মতো পরম স্নেহ মমতা আমি কখনো তাকে দিতে পারব না, কারণ এই পৃথিবীতে মায়ের যে কোনো তুলনা হয় না। দয়াময় প্রভু, তুমি কিভাবে পারলে আমার বাচ্চাটিকে এভাবে অসহায় করে দিতে? দয়াময় প্রভু, তোমার মনে কি একটু বিন্দু পরিমাণও দয়া হল না? বন্ধুরা, সেদিন রাজীব যে রকম শোকার্ত না দেয়, আমার কাছে মনে হয়েছিল পুরো পৃথিবীটা আকাশে বাতাসে ভারী হয়ে গিয়েছিল। রাজীবকে তখন আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না। আমি রাজীবকে বললাম, রাজীব, পৃথিবীতে সমস্ত প্রকার সুখ দুঃখ সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া, আর সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। সুতরাং রাজীব, আপনাকে বিপদে ধৈর্য ধারণ করা উচিত। তখন রাজীব আমাকে কান্নার্ত কণ্ঠে বলল, নিশাত, আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক যন্ত্রণা। অনেক সাধনার পরে আমি তোমার বোনকে পেয়েছিলাম, যার জন্য আমার বাবা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। সেই আজকে পৃথিবীতে নাই। এখন আমার এই পুত্র সন্তানকে কে দেখবে? নিশাত, আমি এখন আমার এই বাচ্চাটাকে নিয়ে কি করব? কি হবে আমার এই বাচ্চার মা? আমার বাচ্চাকে মা বলে ডাকবে? কাকে মা বলে ডেকে আমার বাচ্চা স্বাদ মেটাবে? বল নিশাত, বল, এর কি কোনো উত্তর আছে তোমার কাছে?
আমি বললাম, রাজীব, আপনি ধৈর্য ধরেন, আপনি শান্ত হন। আপনার চাইতে আমার মর্মবেদনা কম নয়, কারণ আপনার স্ত্রী আমার যে আপন বড় বোন, যার স্নেহ মমতায় আমি বড় হয়েছি, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার কলিজা যে ফেটে যাচ্ছে, সেই কষ্ট আমি কিভাবে আপনাকে বোঝাই। তারপরেও বলছি রাজীব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই মাশরুম সন্তানের দায়িত্ব আমার। যতদিন পর্যন্ত সে মানুষের মতো মানুষ না হয়ে উঠবে, ততদিন পর্যন্ত সেই দায়িত্ব আমার। যতদিন সে নিজের বোঝ ভালোভাবে না বুঝতে পারবে, ততদিন তার সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনি কোনো চিন্তা করবেন না। তখন রাজীব আমাকে বলল, না শালিকা, না, তা হয় না। কয়দিন পরে তোমার বিয়ে হয়ে যাবে, তখন তুমি পরের ঘরে থাকবে। এখন শুধু শুধু আমাকে কেন তুমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে আমার মনটাকে আরো অশান্ত করে দিচ্ছ? আমি বললাম, রাজীব, আমি যদি বলি আমি আমার বোনের সন্তানের জন্য আমি কোনো দিন বিয়ে বসব না, আমি আমার বোনের সন্তানকে দেখে দেখে সারাটা জীবন কাটিয়ে দিব, সেটা কি আপনার বিশ্বাস হয় না? তখন রাজীব একটি মুচকি হাসি দিয়ে বলল, শালিকা কেন আমাকে শুধু শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছে, যেটা কখনো সম্ভব না। তখন আমি বললাম, রাজীব, কেন সম্ভব নয়? উত্তরে রাজীব বলল, শালিকা, তোমার জীবন সবেমাত্র শুরু। তোমার বিয়ে হবে, তোমার সন্তান হবে, সংসার হবে। তুমি কেন আমার ছেলের জন্য তোমার জীবনটা উৎসর্গ করবে? আমি বললাম, রাজীব, বাবা মায়ের পরেই পৃথিবীতে আমার সবচেয়ে আপন যে ছিল, সেই ছিল আমার বড় বোন, যাকে আমি অনেক ভালোবাসতাম, যে আমাকে অনেক স্নেহ করত। যে বড় বোনের জন্য আমি আজকে কিছুটা পড়ালেখা করতে পেরেছি, যে বড় বোনের জন্য আজকে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আর তা না হলে আমাকে মূর্খের মতো জীবন যাপন করতে হতো, হয়তো কারো বাসার কাজের মেয়ে হিসেবে এতদিনে থাকতে হতো। যে জীবন আমার জন্য এত কিছু করেছে, আমি তার মাসুম বাচ্চার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না। বন্ধুরা, তখন রাজীব আমাকে বলল, নিশাত, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি বোনের প্রতি তোমার এত আন্তরিকতা দেখে। নিশাত, যদি কিছু মনে না করেন, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি কি আমার কথা রাখবে? বন্ধুরা, তখন আমি রাজীবকে বললাম যে, রাজীব, বলেন। আমি আপনার কথা রাখার যথেষ্ট চেষ্টা করব। তখন রাজীব আমাকে বলল, নিশাত, তোমার বোন আমার বাচ্চাটাকে ছেড়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমি খুব অসহায় হয়ে গেছি। নিশাত, তোমার যতদিন পর্যন্ত বিয়ে না হয়, ততদিন পর্যন্ত তুমি আমার বাসা থেকে আমার ছেলেটাকে একটু দেখে রাখবে। নিশাত, তুমি তো জানো আমার গঞ্জে ছোটখাটো একটি ব্যবসা আছে, আর সেখানে সময় না দিলে হয়তো আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। সো তুমি যদি আমার ছেলেটাকে আমার বাসায় থেকে মায়ের মতো মমতা দিয়ে তাকে লালন পালন করো, তাহলে তোমার বোনের আত্মা হয়তো শান্তি পাবে। আমি বললাম, রাজীব, কি বলছেন এসব? মানুষজন কি বলবে? আর আমার আব্বু আম্মু কি আপনাদের বাসায় থাকতে দেবে? তখন রাজীব বলল, নিশাত, তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আমি বললাম, রাজীব, তারপরেও বিষয়টা মানুষজন জানলে কি বলবে? তখন রাজীব বলল, নিশাত, তুমি কোনো চিন্তা করো না, মানুষজন জানলে আর কি হবে? তুমি কি এখানে অন্য কিছু করবেন নাকি? তুমি আমার শালিকা, তুমি আমার বাসায় থাকতে পারো। তোমার বোন মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আর তাছাড়া ও তোমার বোনের ছোট্ট ছেলেকে লালন পালনের জন্যই তুমি আমার বাসায় থাকবে, তাতে দোষের কি? তারপর বন্ধুরা, এক পর্যায়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার রাজীবের বাসায় থাকতে চলে গেলাম, কারণ রাজীবের 1 বছর বয়সী ছোট ছেলে আছে। তাকে দেখাশোনা করার জন্য এভাবে রাজীবের বাসায় আমার চলতে লাগলো দিন, পড়ালেখা এবং রাজীবের ছোট্ট বাচ্চাটাকে সামলানোই ছিল আমার দৈনন্দিন কাজকর্ম। এভাবেই রাজীবের বাসায় কেটে গেল আমার 6 মাস। কোনো সমস্যা হলো না। বাট 6 মাস পর একদিন গভীর রাতে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কোনো শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি চেয়ে দেখি রাজীব কি যেন করছে। তখন আমি রাজীবকে বললাম,
রাজীব, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তখন রাজীব আমাকে বলল, শালিকা, এত রাতে আমি তোমার রুম থেকে কিসের জন্য একটি শব্দ পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো চোর এসেছে, তাই আমি তোমার রুমে দেখতে এসেছিলাম। আদৌ কি তোমার রুমে চোর এসেছে নাকি অন্য কিছু? আমি বললাম, রাজীব, আপনি মিথ্যে কথা বলছেন। আমি আপনার চোখের ভাষা বুঝি। আপনি আমার কাছে কেন এসেছেন? তখন রাজীব কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। অন্যমনস্ক হয়ে বলল, শালিকা, তুমি তো জানো একটি মানুষ একা একা থাকা কতটা কষ্ট। আজকে 8 মাস হয়ে গেলে তোমার বোন আমাকে ছেড়ে চলে গেছে, যাকে ছাড়া আমি একটি দিনও একা একা থাকিনি। সেই মানুষটিকে ছাড়া আজকে আমার একা একা থাকতে হচ্ছে। সত্যিই পৃথিবী খুব নিষ্ঠুর। রাজীবের এমন কথা শুনে আমি বললাম, রাজীব, আমি আপনার জন্য কি করতে পারি? তখন রাজীব আমাকে বলল, শালিকা, তুমি বোঝো না আমার জন্য তুমি কি করতে পারো। তোমার তো বোঝার যথেষ্ট বয়স হয়েছে। আমিও তো একটি মানুষ। বন্ধুরা, তখন আমি একটি মুচকি হাসি দিয়ে রাজীবকে স্বাগত জানিয়েছিলাম আমার ভুবনে, আমার নবসৃজন হওয়া নতুন কোনো এক দিগন্তে। যাই হোক বন্ধুরা, অনেক নাটকীয়তার পরেও আজকে আমি আমার রাজীবের তৃতীয় স্ত্রী। আসলে বন্ধুরা, ভাগ্যের লিখন করানো যায় না। যেখানে আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে ভালো কিছু করব, সেখানে আজকে আমি আমার রাজীবকে তৃতীয় স্ত্রী হিসেবে সংসার করছি। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় সেটাই এখন গভীরভাবে ভাবছি। পরিশেষে আমি তোমাদেরকে বলব, বন্ধুরা, আমাদের জীবনে মাঝে মধ্যে পরিবেশ আর পরিস্থিতি মানুষের জীবনকে এমন পর্যায়ে নিয়ে যায় যা মানুষ পূর্বে কখনো ভাবতেও পারে না। একটি পর্যায়ে মানুষ অসহায় হয়ে যায়, আটকে যায় বিবেকের মায়ায়, যেমনটি হয়েছিল আমার জীবনে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি কি আমার রাজীবকে বিয়ে করে ভুল করেছি নাকি সঠিক করেছি? আশা করি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।